জীবনের প্রতিটি পর্যায়ে আমরা এমন কিছু মুহূর্তের মুখোমুখি হই যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে, কিন্তু সবসময় আমরা নিজের অভিজ্ঞতা দিয়ে সবকিছু বুঝে উঠতে পারি না। তখন প্রয়োজন হয় কিছু চিরন্তন সত্য, কিছু জ্ঞানভিত্তিক উপদেশ যা আমাদের সঠিক পথ দেখায় এবং মনকে নতুন ভাবে ভাবতে শেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম। কাপড় চোপড় গোছানো দিয়েই শুরু করেছি। ঈদে বাড়ি থেকে আসার পর কাপড়গুলো বাইরেই পড়েছিল, ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আয়রন করার সময় পাচ্ছিলাম না। কালকে রাত্রিবেলায় বসে বসে আয়রন করেছি। আকিবের বাবার গুলো করেছি, আর সাথে আমার কিছু টুকটাক জামা কাপড় সেগুলো করেছি। আর এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখছি। প্রায় 1.5 ঘন্টা ধরে আয়রন করেছি। এর মাঝে কতবার যে উঠেছি আর কতবার যে বসেছি। আসলে সিজারের পর থেকে অনেকক্ষণ এক জায়গায় বসেও কাজ করতে পারি না, আবার অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে পারি না। এই যে সমস্যা, এই সমস্যাগুলো সারা জীবন বয়ে বেড়াতে হবে, কিছুই করার নাই। আমি যখন কাপড় চোপড়গুলো রাখছিলাম তখন কিন্তু ওয়ারড্রোবের পাল্লাটা নড়াচড়া করছিল। আমার ছোট ছেলেটা সেটা লকটা নষ্ট করে দিয়েছে, আর মেরামতও করা হয়নি, ওই অবস্থাতে আছে। সে তো পাল্লা খুলে সবসময় ভিতরে যায় আসে, এভাবে করে খেলা করে। অনেক সময় সে ভেতরে গিয়ে বসে হাত দিয়ে পাল্লাটা ধরে রেখে আমার সাথে টুকি টুকি খেলে। আমিও খেলি মাঝে মাঝে, তবে খুব একটা বেশি সময় দিতে পারি না। কাজের ফাঁকে ফাঁকেই রান্নাঘর থেকে আমি বলি টুকি, তখন ও আবার আমার সাথে সাথে বলে টুকি, কারণ ওর তো কথা এখন স্পষ্ট হয়নি। আচ্ছা যাই হোক, আমি কথা বলতে বলতে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এখন পাপোশটাও ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। অনেক আগের একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আচ্ছা আপু, আপনারা সব আপুরাই দেখি কাজকর্ম দেখান, বাচ্চা কিভাবে সামলান সেটা কেন দেখান না। আবার সে এটাও বলেছে যে সব আপুদেরই সেই একই কথা, গুছিয়ে কাজ করা। এটা শুনতে শুনতে আর ভাল লাগে না। তাকে যদিও আমি আমার তরফ থেকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, আসলে সবকিছু তো আর কমেন্টের মধ্যে লেখা যায় না, এজন্য ভাবলাম ভিডিওর মধ্যেই কিছু কথা বলি। এখানে আমি আমার প্রতিদিনের কাজকর্মগুলোই শেয়ার করে থাকি। কাজকর্ম, রান্না বান্না, সারাদিন কি কি করলাম সবকিছু মিলিয়েই ভিডিওটা সাজাই। সাথে কিন্তু বাচ্চারাও থাকে, আমি যখন কাজ করি আমার সাথে সাথেই বাচ্চা থাকে। আর সব সময় তো ভিডিওর মধ্যে বাচ্চাদেরকে আনাও যায় না। আমি কাজ করছি আর কাজের ফাঁকে ফাঁকে যদি একটু পর পর বাচ্চাদেরকে দেখাই, তাহলে সেটা আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না, আর আমিও চাই না বাচ্চাদেরকে এতটা ভিডিওর মধ্যে আনতে। তবে এখানে যেহেতু আমি প্রত্যেক দিনের কাজকর্মগুলোই শেয়ার করি, ওরাও তো থাকে আমার সাথে, এজন্য মাঝে মাঝে টুকটাক আমি ওদের ভিডিওগুলো কিন্তু নিই। আচ্ছা, কথা বলতে বলতে তো কি কাজকর্ম করছি সেগুলোই বলা হচ্ছে না। রুমটা গুছিয়ে আসার পর টেবিলটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই বাজারগুলো কয়েকদিন আগে নিয়ে এসেছিল, আমি গোছানোর সময় পাচ্ছিলাম না। এখন আমি সবকিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিব। আর টোস্ট বিস্কিট চা দিয়ে খেতে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। এখানে কিছু বিস্কিট নিয়ে আসা হয়েছে, তো একটা প্যাকেট কেটে আমি এখন রিফিল করে নিব। আর এই সুইট টোস্ট কিন্তু আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো আমরা যারা বাচ্চার মা হয়েছি তারা কিন্তু ঠিকই জানি যে আমার বাচ্চা কি খেতে পছন্দ করে, আমার বাচ্চা কোনটা খেলতে ভালোবাসে, আমার বাচ্চা কি করতে ভালোবাসে। যেই কাজটা করলে থেমে থাকবে, যে খাবারটা দিলে খাবে, যে খেলনাটা দিলে বসে বসে খেলবে, আমরা তো জানি মায়েরা অবশ্যই সেগুলো দিয়েই তো আমরা বাচ্চাটাকে চুপ করে বসিয়ে রাখার চেষ্টা করি। আর এভাবেই তো আমরা বাচ্চা মানুষ করি বা বাচ্চা সামলে থাকি। তো আলাদা করে বাচ্চা সামলানোর ভিডিও দেখার কি খুব দরকার পড়ে? আচ্ছা, এখানে আগের যে নষ্ট ফ্রিজটা আছে সেটাতেই কিন্তু আমি আমার সবগুলো এক্সট্রা বাজার গুছিয়ে রাখি, তো সেটাতেই সবকিছু রেখে দিলাম। সকালে আকিবের বাবা বাসা থেকে যাওয়ার সময় বলে গিয়েছে সে আজকে দুপুরে বাসাতে খাবে না, এজন্য ভাবলাম যে বিরিয়ানি রান্না করি। সে আবার বিরিয়ানিটা পছন্দ করে না, এজন্য বাসাতে থাকলে আমি খুব একটা বেশি রান্না করি না। আজকে ও যেহেতু বাসাতে খাবে না, আর আমার বাচ্চারাও বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে, আকিব কয়েকদিন ধরে বলছিল বিরিয়ানি রান্না করার কথা, তো ভাবলাম যে আজকে তাহলে ওদেরকে রান্না করে দিই। 1 প্যাকেট চালের আজকে অর্ধেকটা রান্না করব, এজন্য 2 পট চাল পানি দিয়ে ভিজে রেখেছি। আর এদিকে কয়েক টুকরা আলু কেটে সেটা ভেজে নিচ্ছি, আর এক এক করে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। এর আগে আমি কখনো কাচ্চি বিরিয়ানি রান্না করিনি,
আজকে প্রথমবার কাচ্চি বিরিয়ানি রান্না করব। এজন্য একটু টেনশন কাজ করছে, আবার একটু ভয়ও লাগছে। জানি না কেমন হবে খেতে। গোস্তটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিটা একেবারে ঝরে গিয়েছে। আর এখন সবকিছু এক এক করে দিয়ে দিচ্ছি। বাসাতে টক দই ছিল না, লেবু আর দুধ দিয়ে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর সবকিছু এক এক করে দিয়ে দিলাম। আজকের পুরো রান্নাটা আমি ঘি দিয়েই করব, এর মধ্যে তেল দিব না। এইটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে পানি বসিয়েছি, পানিটাও প্রায় গরম হয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা আর দারচিনি। 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। পানিটা ভালো মতো ফুটে যাওয়ার পর ভিজিয়ে রাখা চালগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চালটা সিদ্ধ করে নিয়েছিলাম। চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে এখন আগে থেকে মাখিয়ে রাখা গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানেও এখন এক এক করে সবকিছু দিয়ে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা গোস্তের মধ্যে দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। কিছুটা বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর কিছুটা দুধ দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এখন সবকিছু হাত দিয়ে একটু ঠিকঠাক করে দিচ্ছি। চুলাতে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরই প্যানটা বসিয়ে দিলাম। আর ঢাকনার সাইড দিয়ে কিছুটা ময়দা লাগিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ঠিক করে দিচ্ছি, যাতে করে কোনো জায়গা ফাঁক না থাকে, ভেতরের বাতাস যেন বের হতে না পারে। এজন্য চারপাশটা খুব ভালোভাবেই ঠিক করে দিলাম। আর চুলার জালটা একেবারে লো করে দিয়েছি। ঢাকনার উপরের ছিদ্রটা একটা গরম মশলা দিয়েই বন্ধ করে দিলাম। আর এই আমসত্ত্বগুলো কয়েকদিন আগে বানিয়েছি, কিন্তু ঠিকঠাক মতো রোদে দিতে পারছি না। বারান্দাতে যতটুকু রোদ আসছে ততটুকুতে আর কি শুকাচ্ছে। তো এভাবে করে দিয়ে রেখেছি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যখন তখনই বৃষ্টি নামবে। এজন্য আমসত্ত্বগুলোকে উঠিয়ে রেখে আসলাম। 40 থেকে 45 মিনিটের মতো লো হিটেই আমি বিরিয়ানিটা চুলার উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খোলার চেষ্টা করছি। আমার তো তর সইছে না দেখার জন্য যে ভেতরে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। খুব তাড়াহুড়ো করেই ঢাকনাটা খুলে ফেলেছি। আর আগে আমি নিচের দিকে চামচ দিয়ে দেখছি যে পুড়ে গিয়েছে নাকি, গোস্ত ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক আছে। আর গোস্তটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তলার দিকেও লেগে যায়নি। বাচ্চাদেরকে এখন খেতেও দিয়ে দিব। বড় ছেলেটা তো একা একাই গোসল করতে পারে, ও গোসল করে নিয়েছে। আর ছোটটাকে আমি গোসল করিয়ে দিয়েছি। দুজনকে বলেছি টেবিলে এসে বসো, আমি খাবার নিয়ে আসছি। কাচ্চি বিরিয়ানি রান্না করেছি এ কথা শুনে বড় ছেলেটা তো মহা খুশি। ছোট ছেলেটা না বুঝেই খুশি, ও তো কিছু বুঝে না। তারপরে ওর সাথে সাথে ও খুশি। দুজনে এসে টেবিলে বসে আছে। দুজনকে 2টা প্লেট দিয়ে খাবারগুলো দিয়ে দিচ্ছি, সাথে শসা লেবুও কেটে নিয়েছি। ওদেরকে খাবারটা দিয়েই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব। বিরিয়ানিটা বসানোর সময় ঢাকনাতে যে ময়দা লাগিয়েছিলাম, খোলার সময় ময়দাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এজন্য চুলাটা খুব বেশি নোংরা হয়ে গিয়েছে, সাথে আশেপাশেও পড়েছে। তো সবকিছুই পরিষ্কার করে নিব। আসলে আমাদের মেয়েদের কাজের কখনো শেষ নাই। মনে করি রান্না বান্না হলেই মনে হয় শেষ, কিন্তু না, রান্না বান্না করার পর চুলা পরিষ্কার করতে হয়, চুলার আশপাশ পরিষ্কার করতে হয়। আবার থালা বাসন যেগুলো জমে থাকে সেগুলো সাথে সাথে পরিষ্কার করে নিতে হয়। আর আমি তো সব সময় রান্নাঘরের এই ছোট্ট বারান্দাতেই থালা বাসন সবকিছু ধুয়ে থাকি। তো সবকিছু ধুয়ে নেওয়ার পর এখন এই জায়গাটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা কিন্তু অপরিষ্কার ভাবে কখনোই থাকতে পারে না। আর যারা অলস, অপরিষ্কার, তাদের কাছে কিন্তু এই কাজগুলো কখনোই ভালো লাগবে না। একটা বাসার রান্নাঘর আর বাথরুম দেখলেই বোঝা যায় যে সে বাসার মানুষটা কতটা পরিষ্কার। দুপুরে আর ভিডিও করিনি, এটা একেবারে সন্ধ্যার সময়। মাগরিবের আজান হয়ে গিয়েছে। জানালার পর্দাটা টেনে আমি নামাজটা আদায় করে নিয়েছি। কিছু কিছু সূরা আছে যেগুলো আমি মাগরিবের নামাজের পরে পড়ি, সেগুলোই পড়ছিলাম। তারপর বড় ছেলেটাকে আম কেটে দিয়েছি। আর ছোট ছেলেটা বিরিয়ানি খেতে চাচ্ছিল, ওকে বিরিয়ানিটা খাইয়ে আমি রাইস কুকারে অল্প কিছু ভাত বসিয়েছিলাম শুধুমাত্র আকিবের বাবার জন্য। আর কালকের কিছুটা গোস্তের তরকারি আছে, সেটাই গরম করে নিব, তাহলে রাতে ওর হয়ে যাবে। আর আমাদের জন্য তো বিরিয়ানি আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আর হ্যাঁ,
যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।